ভারতীয় চিংড়ির ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক, রপ্তানিকৃত পণ্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধির সম্ভাবনা, চিন্তায় ব্যবসায়ী মহল। উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে অর্থ না পেলে চিংড়ি চাষের সাথে যুক্ত ব্যক্তিদের ঋণের বোঝা কিভাবে কাটবে তা নিয়েই চিন্তায় ব্যবসায়ীরা। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা মাছ উৎপাদনে একটি বিশেষ জায়গা দখল করেছে। এই জেলার মাছ রাজ্যের বিভিন্ন বাজারের পাশাপাশি দেশে বিদেশে রপ্তানি হয়। হঠাৎ করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের 25% থেকে 50% শুল্ক বৃদ্ধি বাংলা এবং দেশের অন্যান্য স্থানে চিংড়ি রপ্তানিকারকদের জন্য বড় সংকটের খবর। বিপর্যস্ত রপ্তানিকারীরা জানিয়েছেন যে তারা অপেক্ষা করবেন এবং দেখবেন মার্কিন শুল্ক প্রত্যাহার হয় কিনা। শুল্ক দাবি সহ নানান দাবি নিয়ে বিক্ষোভ ওয়াশিংটনে। একইভাবে ইউরোপীয় বাকি দেশের বাজারে এই মাছ কিন্তু রপ্তানি হয়, তবে বাকি দেশগুলির তুলনায় আমেরিকায় ভারতীয় মাছের বাজার দখল প্রায় 40%। তাই দাম ও কেনার ক্ষেত্রে বড় মার্কেট অন্য দেশগুলির তৈরি হতে আরও কিছুটা সময় লাগবে। ট্রাম্প প্রশাসনের এই শুল্ক খাঁড়ায় বাংলা, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মতো রাজ্যের চিংড়ি উৎপাদনকারীদের জন্য এক বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে চিংড়ি ব্যবসায়ী বিমল দাস জানিয়েছেন, কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি চিংড়ি চাষ করেছিলেন, কিন্তু সেই চিংড়ি রপ্তানির ক্ষেত্রে যে পরিমাণ শুল্কের ঘোষণা করা হয়েছে তা শুনে তিনি চিন্তায় পড়েছেন। এখন দেখার বিষয় 27শে অগস্টের পর থেকে নির্ধারিত শুল্কে মাছ রপ্তানি করতে হয় নাকি আবেদনের ফলে শুল্কের পরিমাণ কমে। যে 50% শুল্ক বৃদ্ধির যে খাড়া, সেটা কতটা আপনাদের ব্যবসা বা একদম চাষি লেভেল থেকে আমেরিকার এক্সপোর্ট পর্যন্ত কতটা ক্ষতির সম্মুখীন আপনারা হবেন? ক্ষতির সম্মুখীন তো একটা প্রবাবিলিটি রয়েছে, চান্সেস রয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের যেভাবে এক্সপোর্ট হয়েছে এখন, তো সেক্ষেত্রে ফার্মার লেভেল পর্যন্ত কোনো ইফেক্ট হয়নি। আমরা আগামী দিনে যে 25%, যে অ্যানাদার 25% যেটা অ্যাপ্লিকেবল হলো, সেই অ্যাপ্লিকেবলের ভিত্তিতে যদি এটা ইমপ্লিমেন্ট ইমিডিয়েট হয়ে যায়, যেটা যদি আমরা এক্সটেন্ড করাতে না পারি, তাহলে কিন্তু এটা ফার্মার লেভেলে ওই প্রাইসের অনেকটা ইফেক্ট হতে পারে, যেটা ফার্মারের ক্ষেত্রে খুবই লসজনক হবে। তো আমরা এখন সেই বিপদাপন্নের মধ্যে আছি, সেই আনসার্টেনিটির মধ্যে আছি যে আগামী দিনে চাষিদের আমরা কিভাবে এই প্রাইস থেকে বা তাদের প্রফিট থেকে প্রফিটটাকে মেনটেন করতে পারবো। এখনো পর্যন্ত কোনো রকমভাবে ফার্মারদের ওপর ইফেক্ট আমরা করিনি। আমরা যতটা আমাদের ন্যাশনাল লেভেলে, অ্যাসোসিয়েশন লেভেল যতটা আমরা চেষ্টা করে আমরা ওই প্রাইসটা মেনটেন করে ইউএসএ বা আদার্স কান্ট্রিতে সেল করার চেষ্টা করেছি এবং আগামী দিনে সেটাও আমরা রাখবো। এবং যদি ইউএসএতে এটা ইমপ্লিমেন্ট হয়, আমরা চেষ্টা করব যে আমরা অন্যান্য কান্ট্রিতে ওই মেটেরিয়ালসটা ডাইভার্ট করার এবং আমাদের যাতে ওই ইফেক্টটা ফার্মারদের উপর বা আমাদের ইন্ডাস্ট্রির উপর না আসে। এবং এই যেটা ইফেক্ট ইমপ্লিমেন্ট হয়ে গেছে 25%-এর, সেই ইফেক্টটা কিন্তু অলরেডি ইউএসএতে স্টার্ট হয়ে গেছে। কেননা ওরা যে 25% যেটা ওরা ইম্পোর্টাররা যারা পে করেছিল, সেটা ইউএসএতে এন্ড কাস্টমার লেভেলে বা সমস্ত স্টোরে অলরেডি প্রাইস অনেকটা বাড়িয়ে দিয়েছে। ফলে সেক্ষেত্রে এন্ড কাস্টমার থেকে অনেকটা কমপ্লেন আসাও শুরু হয়ে গেছে। তবে আমার যেটা মনে হয় যে এই ট্যারিফটা যেটা 50% ট্যারিফ, এটা ইমিডিয়েটলি রিভাইজ হওয়া উচিত এবং রিভাইজ হবে, যেটা আমরা আশা রাখছি। কেননা এটা আলটিমেটলি কিন্তু এন্ড কাস্টমারের উপরে ইফেক্ট আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ফার্মার, আমাদের যে গ্রাস রুটে যে ফার্মাররা যারা আমরা চাষি বন্ধুরা যারা চাষ করে প্রোডাকশানটা করে যে কষ্ট প্রোডাকশানটা আমরা করে থাকি, সেই কষ্ট প্রোডাকশন যদি আমরা না তুলতে পারি এবং প্রফিটও না দিতে পারি, তাহলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিশাল ধাক্কা আসবে। সেই জন্য আমাদের সমস্ত এক্সপোর্টার একসঙ্গে হয়ে আমাদের অ্যাসোসিয়েশন লেভেলে গভর্নমেন্টকে আমরা যে প্রপোজাল যেটা দিয়েছি যে এটা হয় 25% এক্সটেনশন করা হোক, না হলে আরও এটা 25%ই রাখা হোক, যাতে 50% না করা হয়, যাতে আমাদের ইন্ডাস্ট্রিটাকে সাস্টেন করতে পারি। এখনো পর্যন্ত এই যে এক্সপোর্টার লেভেল যে আপনাদের রয়েছে, কত শতাংশ মার্কেট আপনারা ইউএসএতে দখল করে রয়েছেন বা এক্সপোর্ট হচ্ছে? দেখুন, ইন্ডিয়ান শ্রিম্প অটোমেটিক মেনলি 34% শেয়ার ইন্ডিয়ান শ্রিম্প ইন ইউএসএ ওভারঅল। তো আমরা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের আমরা 4-5 জন এক্সপোর্টার বন্ধুরা রয়েছি, প্লাস আমাদের অন্ধ্রপ্রদেশের অনেক বন্ধুরা রয়েছে এক্সপোর্টের, যারা আমরা ইউএসএ মেজর শেয়ার হোল্ড করি।
এবং আমরা ওইখানে যে মেটেরিয়ালসটা পাঠাই ইউএসএতে সেখানেও যথেষ্ট ডিমান্ড আছে এবং সেখানে এন্ড কাস্টমার ইন্ডিয়ান শ্রিম্পের উপর একটা বিশাল রেখেছে, আস্থা রেখেছে এবং তারা সেই প্রোডাক্টসই ওদের কাছে সবসময় ইন ডিমান্ডেবল। ইউএসএ ছাড়া আর কোন কোন আমরা ইউএসএ ছাড়া অন্যান্য আরও 20-21টা কান্ট্রি করে থাকি, বাট ইউএসএ ছাড়া যে 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 প্রোডাক্টস আমরা পাঠাই অন্যান্য কান্ট্রিতে সেখানে কনজামশানটা কম এবং সেক্ষেত্রে আমরা বেশি ভলিউম বেশি সেল আমরা করতে পারি না। আমরা ইউএসএ ছাড়া ইউকে, কানাডা করি, সাউথ কোরিয়া করি, জাপান করি, চায়না করি, মিডল ইস্টে অনেকগুলো কান্ট্রি করে থাকি। তো সেক্ষেত্রেও যে রিকোয়ারমেন্টটা থাকে যে পরিমাণে কনজামশানে, তো ওই রিকোয়ারমেন্টটা অনুযায়ী আমরা বেশি ভলিউম করতে পারি না, আমাদের ইউএসের উপর ডিপেন্ডেবল হতে হয়। এই 34% যে মার্কেট দখল, সেখানে 50% যদি শুল্ক চাপানো হয়, সেগুলো অর্থনৈতিক ক্ষেত্রে কি কোথাও না কোথাও আগামী দিনে আশঙ্কা তৈরি হচ্ছে যে যথেষ্ট পরিমাণে মার্কেট ক্ষতি হবে বা আপনাদের এক্সপোর্টার লেভেলের ক্ষতি হতে পারে? এটা তো 100% ক্ষতি বোথ সাইডেই হতে পারে। প্রথমত হচ্ছে যদি আমাদের 50% অ্যাপ্লিকেবলে যদি 25% যদি ইম্পোর্টার, 25% যদি এক্সপোর্টার যদি পে করে থাকে, তো সেক্ষেত্রে সেই যে 25% ইফেক্ট বোথ সাইডে হবে। এদিকে ফার্মার লেভেলে আমরা যে ফার্মাররা যে র মেটেরিয়ালস তৈরি করবে, তো সেখান থেকে আমরা যে নর্মাল প্রাইস আমরা এখন দিয়ে থাকি সেখান থেকে 25% আমাদের প্রাইস অ্যাডজাস্ট করতে হবে। তো আর ওদিকে যদি আপনি ধরেন ইম্পোর্টারদের ক্ষেত্রে 25% যদি ওনারাও পে করে থাকেন, সেই 25% ওদের এন্ড কাস্টমারদেরও ক্ষেত্রে চাপাতে হবে। ফলে বোথ সাইডের ক্ষেত্রে এটা বিশাল বড় ইফেক্ট হবে। কোথাও না কোথাও কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমেরিকার বিদেশ মন্ত্রকের এই বিষয়টি নিয়ে কোনো রকম কথাবার্তা হয়েছে? আপনারা কোথাও কি আশ্বস্ত হচ্ছেন না? 100% এবং এখানে আমাদের যে এখন যে কেন্দ্রীয় সরকার আছে তাদের সঙ্গে ডেলি বেসিস এবং উইকলি 2-3 বার মিটিং হয়ে থাকে। ন্যাশনাল লেভেলে আমাদের যে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছে ওনারা সমস্ত ফিডব্যাক নিয়ে যে প্রত্যেকটা স্টেটের কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, প্রত্যেক এক্সপোর্টারদের কার কী প্রবলেম আছে, যারা বিশেষ করে ইউএসএ বেসড করে থাকে তাদের প্রত্যেকের ফিডব্যাক নিয়ে ওনারা ওখানে গভর্নমেন্টের কাছে সমস্ত রিপোর্ট জমা করছে এবং এটা গভর্নমেন্ট এখানে পুরোপুরি আশ্বাস দিয়েছেন যে 50% ইমপ্লিকেবল যাতে না হয়, 25% থেকে 30%-এর মধ্যে যদি রাখা যায় এবং এক্ষেত্রে ওনারা যথেষ্ট পরিমাণে অ্যাসুরেন্স দিচ্ছেন এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি। এখনো পর্যন্ত বেশ কিছু দেশ থেকে অর্ডার হোল্ড করা আছে বলে আমরা খবর পাচ্ছি। এই বিষয়টা কতটা ঠিক? অর্ডার হোল্ড একমাত্র ইউএসএতে কিছু অর্ডার হোল্ড হয়ে আছে, আর আদার্স কান্ট্রিতে সেরকম অর্ডার হোল্ড হয়ে আসেনি। আমরা অন্যান্য কান্ট্রিতে যথেষ্ট নর্মাল লেভেল শিপমেন্ট করে যাচ্ছি, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। ইম্পোর্টাররা যারা ইউএসএ বেসড ইম্পোর্টাররা রয়েছেন আপনাদের যাদের সঙ্গে সরাসরি সংযোগ হয়, সেক্ষেত্রে তাদের কি মতামত? তারাও কি কোথাও আশঙ্কা করছেন মার্কেটে ক্ষতি হতে পারে? 100%। যেরকম আমরা আশঙ্কা করছি আমাদের ফার্মারদের নিয়ে, তেমনি ওনাদেরও ওনাদের সেলস যে মার্কেট, ওনাদের যে এন্ড কাস্টমার, ওনাদের বিভিন্ন যে চেন, সাপ্লাই চেন, প্রত্যেকটা জায়গায় ইফেক্ট হবে, প্রাইসের ইফেক্ট হবে। এই 50% শুল্ক বাড়লে সেক্ষেত্রে যদি মার্কেটে ইম্পোর্টের ক্ষেত্রে একটা বাড়তি চাপ বাড়বে, তেমনি আমেরিকার যারা সাধারণ বাসিন্দা রয়েছেন যারা প্রত্যেকদিন মার্কেটের সঙ্গে যুক্ত, তারাও কি বাড়তি মূল্য দিয়ে জিনিসপত্রগুলো কিনবে? 100% কিনতে বাধ্য, কিনতেই হবে। এই বিষয়টি নিয়ে অল্টারনেট যদি ইউএসএ মার্কেট মানে আমেরিকার সরকার যদি এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করেন, সেক্ষেত্রে অল্টারনেটিভ মানে কি ভাবছেন, কোন দিকে? দেখুন আমেরিকা গভর্নমেন্ট কী ভাবছে সেটা ওনাদের ম্যাটার এবং ওনাদের তো অটোমেটিক্যালি একটা ইনফ্লেশনের দিকে স্টার্ট হয়ে গেছে প্রাইসে। দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডিয়ান শ্রিম্পকে কীভাবে আমরা সাস্টেন করতে পারবো আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে, এবং আমরা অন্যান্য কোন কান্ট্রিতে ডাইভার্ট করতে পারবো, যে ডাইভার্টের ফলে আমাদের ফার্মারদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তারা যেন লসের সম্মুখীন না হয়, সেইটাই আমাদের এখন মেন টার্গেট। এবং আমরা চেষ্টা করছি অ্যাসোসিয়েশন লেভেলে আমরা সবাই এক্সপোর্টারে একজোট হয়ে আমরা একই, যাতে প্রাইস ডাউন না হয়, অন্যান্য কান্ট্রিতে যাতে আমরা সেম প্রাইসে সেলিং করতে পারি এবং ফার্মারদের দিকে তাকিয়ে ফার্মারদের যাতে প্রফিটেবিলিটি থাকে বিজনেসে, ইন্ডাস্ট্রি যাতে সাস্টেন করতে পারে সেই দিকে আমাদের বেশি নজর রাখা উচিত। আপনার নাম আর ডেজিগনেশন কোন কোম্পানি? My name is Subhajit Mondal. I'm the Managing Director and CEO,
পশুপতি অ্যাকোয়াটিক্স প্রাইভেট লিমিটেড। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।